কিন্তু আপনি কিন্তু যথেষ্ট ফিট একদম মানুষ। কারণ আছে, আমি অন্য মানুষকে না ফিট দেখতে ভালোবাসি। আচ্ছা, মানে অন্য মানুষ অসুস্থ হোক, অন্য মানুষের ক্ষতি হোক, এটা আমি কোনোদিন চাই না। যার জন্যে পরম করুণাময় ঈশ্বর বোধহয় আমাকে বলেছে যতদিন থাকবো এইভাবে ফিট হয়েই থাকতে পারি। স্যার, আপনার একটু জীবনের দিকে যদি আলোকপাত করি, আমি যদি একটু ফিরে যাই আপনার শিক্ষকতার জীবনে, আপনার ছোটবেলা থেকে আপনি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বড় হয়েছেন, যেখান থেকে আপনি নিজে পড়াশুনো শিখেছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন, আর আজকের দিনের যে শিক্ষা ব্যবস্থা একদম সরাসরি কোনো কাটছাট নয়, আপনি কি পরিবর্তন দেখতে পান? পরিবর্তন, স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, যে কথাটা, এই যে স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, এটা বোধহয় নয়। কারণ শোনো, বেত মারা মানে কিন্তু এই নয় যে বেত্রাঘাত করা। বেত একটা শাসনের যে দণ্ড, সেই দণ্ডটার মিনিংটা কিন্তু হচ্ছে, দেখো আমার হাতে কিন্তু একটা শাসন দণ্ড আছে, আমি মারবো তোমায় তা বলিনি। ভয়, আর ভয়, ভক্তি, শ্রদ্ধা, এগুলো না সব পরস্পরের সঙ্গে মিলিত। তো আগের সঙ্গে এখনকার তফাৎ বলতে কি জানো না, আমি প্রবীণ ওইভাবে তফাৎ বলবো না, বরঞ্চ বলবো যে আগে শিক্ষকতা ছিল কলিং, আবেগ, আর এখনের শিক্ষকতা চাকরি। আমার সময় শিক্ষকরা, আমি ব্যক্তি জীবনে বলছি, তুমি যখন আনকার্ড বলছো সব সত্যি কথা বলতে, আরে বলি 70-এর দশকের পোস্ট গ্রাজুয়েট ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি সেই সময় অন্য একটা চাকরি পেলেও পেতে পারতাম, কিন্তু আমার কলিং ছিল, আমার আবেগ ছিল যে আমি শিক্ষকতা করব। এই আবেগটা, আমি ঢুকেছিলাম 139 টাকা মাইনেতে। আজকে কিন্তু তা নয়, অনেক অনেক টাকা, অনেক ভালো চাকরির বদলে শিক্ষকতা প্রফেশনে লোকে আসছে। এই যে শব্দটা আমি বললাম, প্রফেশন, আমাদের সময় শিক্ষকতাটা প্রফেশন ছিল না, এখন ওটা প্রফেশন। মানে আমি যদি ধরি যে এই সমাজ ব্যবস্থাতে কোথাও না কোথাও শিক্ষার কাছে বাজারটা বোধহয় জিতে গেল স্যার। কোথাও না কোথাও নয়, আমি আর ওই যে বলেছি, স্পষ্ট কথা বলতে কোনো আপত্তি নেই আমার, সম্পূর্ণভাবে বাজারটাই জিতে গেছে। যে আগে একজন শিক্ষক মানুষ, যিনি অনেকগুলো বাড়িতে বই ছিল, যার কাছে অনেক জ্ঞান থাকতো, যার কাছে মানুষ গিয়ে বসে একটু সমৃদ্ধ হতো আর কি, সেই মানুষগুলো আজকের সমাজে আছে, কিন্তু দেখা যায় না। দেখা যায় সেই মানুষগুলোকে যারা বড় গাড়ি নিয়ে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের। এই যে এটাকে একটা দ্বিচারিতা নয়? হ্যাঁ, এটাও একটা বিবর্তনবাদ, এটাও দ্বিচারিতা, মানে এটা সম্পূর্ণ বিবর্তনবাদ। কারণ ওই বুনো রামনাথের আমলের শিক্ষককে তুমি এখন চাইলে তো পাবে না, কারণ এখন সেই শিক্ষকদের মর্যাদা নেই। যারা ছাত্রকে ডেকে এনে বলতো তুই কি বুঝিস নি, আমায় বল আমি বোঝাবো। যে শিক্ষক শ্রেণীকক্ষে বসে একটা পেছনের শ্রেণীর ছাত্রকে একদম দাঁড় করিয়ে বলতো, না না তোকে আমি পড়া ধরবো না, আমি জিজ্ঞেস করবো আজকে তো খেয়ে আসিস নি, কারণ আমি কিন্তু জানতাম আমার কোন ছাত্রটা খেয়ে আসেনি, কার বাবা মার সম্পর্কটা ভালো নয়, বাবা মাকে ছেড়ে চলে গেছে, বা মা বাবা, আমরা খবর নিয়েছি সেগুলো। আমার জীবনে, ব্যক্তি জীবনে এই অভিজ্ঞতাগুলো আছে। আজকে কিন্তু প্রয়োজন নেই, আজকে কিন্তু আসছে, পড়াচ্ছি, তুমি বোঝো, না বুঝলে বুঝবে না। আমি কাউকে ছোট করছি না, প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, এটা প্রচলিত গতিধারায় শুরু হয়ে গেছে, কিছু করার নেই, আমরা এটা পারিনি। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কিছুটা বিশ্বায়ন। সমগ্র বিশ্বের তাপ উত্তাপটা এসে তো আমাদের এই ছোট ছোট জায়গাগুলোতেও পড়ছে, এটা তো অস্বীকার করতে পারি না। একদমই তাই। আজকে আমরা যেটা দেখছি, বড় বড় স্কুল, সমস্ত ঘরগুলো এসি, গার্জেন গিয়ে প্রশ্ন করছে, এসি আছে তো আমার ছেলে তো এসি ছাড়া পড়তে পারে না। তো আমি যতদূর জানি, আমার এই পাশে একটা বাড়ি আছে, যে বাড়িটায় ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম এসেছিলেন। সেই বাড়িটাতে কার কাছে এসেছিলেন? তার ছাত্র অম্লানের কাছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, অম্লান সীতানাথ পাঠশালার ছাত্র ছিল। অম্লান সীতানাথ পাঠশালা ছিল, ও এসি ঘরে বসেনি। কজন জানে শ্যামনগরের বুকে
এই সুযোগটা আমি পেয়েছি বলে এটা প্রকাশ করছে, অনেকে জানে না। শিবপ্রসাদ দাসকে কজন চেনে বলো তো? তাই তো। বিখ্যাত বৈজ্ঞানিক শিবপ্রসাদ দাস কার ছেলে বললে অবাক হয়ে যাবে তোমরা। শ্যামনগর কান্তিচন্দ্র স্কুলের গ্রুপ ডি আমার অত্যন্ত প্রিয় বিশ্বনাথ দা যিনি ঘন্টা দিতেন তার ছেলে, সে কান্তিচন্দ্র স্কুলে পড়তো। এইটা তো মানবো না যে বাংলা মিডিয়াম স্কুল থেকে ভালো ছাত্র বেরোয় না। ডক্টর প্রদীপ ভট্টাচার্য, আমি শ্যামনগর দিয়ে বলবো, বেশি দূর যাব না, শ্যামনগরের কান্তিচন্দ্রের ছাত্র। ডাক্তার চঞ্চল মজুমদার নর্থল্যান্ডের ছাত্র। ডাক্তার শিবপ্রসাদ পাল নর্থল্যান্ডের ছাত্র। বেরোলো তো। শ্যামনগরে বর্তমান যত চিকিৎসকরা আছেন তার 90% কান্তিচন্দ্র সীতানাথের ছাত্র। তাহলে এখন কি শুধু লোক দেখানোটাই বড় হয়ে যাচ্ছে? এটা বলতে গেলে আবার একটু অন্য কথায় চলে আসতে হয়। তো লোক দেখানোর থেকেও বড় জিনিস হচ্ছে একটা পোশাকি শিক্ষা, যেটাকে বলতে পারো পোশাকি শিক্ষা। মানে তোমার বেশ ডিগ্রি টিগ্রি আছে, হাই হ্যালো। সত্যি কথা বলতে গেলে তো মা বাবা তো নেই, ড্যাডি এসে গেছে, মান এসে গেছে, আরো কি সব বলে টলে আমি শুনেছি। আমি তো বলিনি কোনোদিন, আমি এটা বলতে পারবো না, তবে এসে গেছে। তো এগুলো স্কুল এগুলোকে সেইভাবে তো কন্ট্রোল করছে না। বাংলা মিডিয়াম স্কুলে তো বলা হচ্ছে তো গার্ডিয়ানকে আনিস। আপনি স্যার এই মাম্মি ড্যাডি যে কথাটা বললেন, রিসেন্ট একটা আমি একদম পলিটিক্যাল জায়গায় যাচ্ছি না, শ্রমিক ভট্টাচার্যের একটা বেশ দারুণ একটা কথা ভাইরাল হয়েছে। উনি বলেছেন যে আমি সেই সব হোটেলে খাই না যেখানে ভাতকে রাইস বলা হয়, আমি সেই সব হোটেলে খাই না যেখানে মাছকে ফিশ বলা হয়, বা ভেজিটেবল মানে সবজিকে ওই ভেজিটেবল ফ্রাই বলা হয় বা সোপ। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনাকে তো আমি ধরতে পারি আপনি রিটায়ার্ড করে গেছেন, আপনি কি কন্ট্রিবিউট করছেন আমি সমাজে? হ্যাঁ, সমাজে বা আপনার যে শিক্ষার প্রতি যে ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রে। আমি যেখানেই দাঁড়াই, অনেকে জানে যে এটা আমার একটা বদনাম আছে, হয়তো বা আমি জানি না, চলে যাবার পর কেউ বলে। আমি একটু ছেলে টেলেদের বোঝাবার চেষ্টা করি যে এই সমাজ ব্যবস্থাটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে এইটা নয় যে তোমার সংস্কৃতি, তোমার সম্পদ, তোমার ধর্ম সব ত্যাগ করে তুমি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তুমি তোমার মধ্যে থেকেও স্ট্রাগল করে এক্সিস্টেন্সকে রাখতে পারো। এটা আমি ছাত্রদের কাছে এখনো শেখাই। আমার ছাত্ররা এই যে বলে মাস্টারমশাইরা এখন সম্মান পায় না, না 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 না, ভুল কথা, ভুল কথা। প্রচণ্ড সম্মান পান, শিক্ষকরা সম্মান পান। তার আগে একটা কথা যোগ করতে হবে, আমি শিক্ষক হিসাবে আমার ছাত্রকে কতটা সম্মান দিয়েছি সেটাও তো আমাকে নিত্যিতে ওজন করে নিতে হবে। আমি সম্মান দিইনি শ্রেণীকক্ষে, আর সে আমায় সম্মান দেবে, এটা ভাবলে তো মূর্খের স্বর্গে বাস করছি। ঠিক ঠিক ঠিক, আমি চেষ্টা করি, আমি করছি, আমি এখনো করছি এবং এখনো চেষ্টা করে যাচ্ছি। আগামী প্রজন্মের কাছে এই বার্তাটা আমি দিয়ে যেতে চাচ্ছি যে তোমার দেশ, তোমার ভাষা, তোমার স্বকীয় বৈশিষ্ট্য, তোমার চেতনা, তোমার মনন, এটাকে সমৃদ্ধ করতে গেলে তোমাকে তোমার মধ্যে থাকতে হবে, বাইরে থেকে তোমায় কিচ্ছু নিতে হবে না। আরে বাবা, আমার দেশে একটা গোটা রবীন্দ্রনাথ পেয়েছি আমরা, একটা সম্পূর্ণ কাজী নজরুল পেয়েছি, বঙ্কিম চ্যাটার্জি পেয়েছি, আমরা পেয়েছি ঋষি অরবিন্দের মতন মানুষ, আমরা বিবেকানন্দকে পেয়েছি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে পেয়েছি, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের আবার বাইরে ধার করতে হয় না। ঠিক কথা। আপনি স্যার আপনার জীবনে নানান সংগঠনের সঙ্গে যুক্ত, শ্যামনগর বইমেলা থেকে শুরু করে বিভিন্ন কিছুর সঙ্গে আপনাকে দেখেছি। দীর্ঘ সঞ্চালনার একটা জীবন, প্রচুর মানুষকে আপনি সঞ্চালনা করে হেল্পও করেছেন। আমি সেটা ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যক্তিগতভাবে কেউ যদি প্রশ্ন করেন, আমি কমেন্ট করেন, আমি তাকে ব্যক্তিগত অ্যান্সার দেবো। তো সেই জায়গা থেকে আপনি সঞ্চালনার জগৎ যেটা আপনার ছিল, সেই অ্যাঙ্কারিং, এটা কার প্রেরণায় ছিল? শোনো, আমি পরিষ্কার কথা বলি, আমি কথা বলতে ভালোবাসতাম। আমার সিনিয়র যারা, তাদের দেখতাম, তখন সঞ্চালক বলা হতো না। আচ্ছা, তখন বলা হতো যে এই অনুষ্ঠান পরিচালনা, তাও বলতো না। কেউ কেউ বলতো এই ব্যাপারে কিছু বলবেন এই রকম, বা ওই ডেকে বিভিন্ন বিভিন্ন, সঞ্চালক শব্দটা ছিল না। পরবর্তীতে সঞ্চালক, দেখো ওই যে ঘোষক আর সঞ্চালকের বেসিক ডিফারেন্সটা হচ্ছে, ঘোষক মানে এখন
সঙ্গীত পরিবেশন করবেন প্রবীণ বিশ্বাস, হয়ে গেল। আর সঞ্চালক মানে প্রবীণকে নতুন করে মানুষের কাছে চেনাবার ক্ষেত্রে তার যে ভাষার ছন্দের বন্ধন সেইটাকে সঠিকভাবে প্রকাশ করা। তো অনুপ্রেরণা বলতে সেই পুরনো মানুষগুলোর কাছে যাদের আমি পেয়েছি, যারা, আমি তো বলছি তখন তো এই সঞ্চালক ছিলেন না, ঘোষক। সতীনাথ মুখোপাধ্যায় কিন্তু সঞ্চালক নন, ঘোষক। কিন্তু তাদের কাছে আমি দেখেছি যে কি, কাজী সব্যসাচীকে আমি দেখেছি যে কিভাবে বলছেন, কি তার কথা, কিভাবে তিনি বলতে চাইছেন। এখান থেকে আস্তে 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 তারপরে আমার মনে হলো যে এটা খুব ভালো, মানুষের সঙ্গে মেশা যায়। এবং আপনি খুব দারুণভাবে আপনার এই জগতে আপনার প্রচন্ড নাম, এবং সারা শ্যামনগর তথা ব্যারাকপুর অঞ্চল কিন্তু আপনার কণ্ঠটা অন্তত চেনে। এটা একদম একদম পাকা খবর আপনাদেরকে দিই, যখন রাস্তায় যখন কোনো ভোকাল চলে আর কি, কোনো অ্যানাউন্সমেন্ট চলছে, স্যারের যদি কণ্ঠ থাকে সেখানে একবারে কিন্তু আমরা বুঝতে পারি। স্যার, আপনি এই প্রজন্মে সেরকম সম্ভাবনা দেখছেন? সম্ভাবনা প্রচুর আছে, কিন্তু প্রশ্নটা কোথায়? ওই যে আবারও বলছি, কিন্তু স্পষ্ট কথা বলতে বলেছো বলে বলছি, একদম সম্ভাবনা প্রচুর আছে, কিন্তু প্রত্যেকেই চাইছে দুদিনের পরেই আমাকে মঞ্চ দাও। মঞ্চ দাও। সম্ভাবনাকে প্রস্ফুটিত করবার জন্য জল সিঞ্চন করতে হয়। গাছটা পুঁতে দিয়ে আগামী বছরই বলবো আমাকে আম দাও, হয় না। এই সম্ভাবনাগুলো অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে, পরিষ্কার বলছি, কিছু দালালদের জন্য। তাঁরা তুই খুব ভালো আয় বলে তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তারপরে তার মাথায় কাঁঠাল ভাঙছে, তার মাথায় হাত বোলাচ্ছে, বুলিয়ে তাকে বেলুন করে ফুলিয়ে দিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে। এর মতো সঞ্চালক ব্যারাকপুর সাব ডিভিশনে নেই, যার জন্যে কিন্তু এরা সম্ভাবনাময়। আমি কখনো বলবো না এরা সম্ভাবনাময় নয়, এরা সব সম্ভাবনাময়, কিন্তু সঠিক পরিচর্যাটা তারা পাচ্ছে না। এবং অনেক পলিটিক্যাল লিডাররাও দেখছি তারা স্বঘোষিত সঞ্চালক হয়ে উঠছে। হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর, অস্বীকার করে জায়গা নেই, প্রচুর আছে। যে সঞ্চালক সঞ্চালনা করছেন তিনি নিয়ে গেছেন, দেখা গেল 90% সময় সঞ্চালক পাশে দাঁড়িয়ে তিনি মাইকটা নিয়ে বলে যাচ্ছেন, তাহলে সঞ্চালকের কি মূল্য? এবং এই সঞ্চালনার জায়গাতেও তো আমি দেখেছি প্রচুর লবিবাজি হয়েছে। হ্যাঁ, প্রচুর লবিবাজি। এবং এখন জানি না, এই মুহূর্তে বেশ কয়েকদিন মঞ্চ থেকে একটু বিরত আছি আর কি, স্যারও বোধহয় এই মুহূর্তে বিরত আছেন আর কি। তো জানি না এখন কি হবে। রাজ্যের একটা পরিবর্তন হলো, রাজনৈতিক পরিবর্তন হলো, কমিটি বোধহয় বদলে যাবে বিভিন্ন অনুষ্ঠানের, কারণ সবকিছুই কেমন যেন রাজনীতি ঘেঁষা হয়ে গিয়েছিল। এই যে পরিবর্তন যে হলো রাজনীতির, এই পাল্টে যাওয়ার ক্ষেত্রে আপনি কতটা সমর্থনযোগ্য মানুষ হিসাবে ব্যাপারটাকে দেখেন? না, দেখো, আমার দেখার পরে কিন্তু কিছু এসে যাবে না। কেন বলছি? একটা বড় অংশের মানুষ, শুধু না, একটা ব্যাপক অংশের মানুষ যখন এটা চেয়েছে, আমি বলবো না, এটা তো হয় না। তাহলে সেই মানুষগুলি অনেকে দেখেছি বলেছে মানুষ ভুল করলেন। আমি বলতে পারিনি কি মানুষ ভুল করলেন? আরে মানুষের থেকে কি আমি আলাদা নাকি কিছু? যা হয়েছে সেটা মানুষ বুঝেছে, তাই মানুষ করেছে। আর নিশ্চয়ই আগামী দিনের নতুন সূর্যোদয়ের কোনো একটা দিক তারা উপলব্ধি করতে পেরেছে। এত বড় বড় মানুষ, তারা কিছু না বুঝে এটা করলো, এটা আমি বিশ্বাস করি না। কিছু একটা পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন বলেন একটা কথা, শক্তি সিংহাসনের পেছনে থাকে। আমরা অনেক সময় রাজনৈতিক নেতারা এটা ভুলে যাই যে শক্তিটা কিন্তু সিংহাসনের পেছনে। সেই শক্তিকে যদি তুমি মর্যাদা না দাও, সেই শক্তি কিন্তু একদিন বুঝিয়ে দেবে আমার শক্তি কতটা। এই পরিবর্তন আপনি অ্যাকসেপ্ট করছেন? অবশ্যই, অবশ্যই অ্যাকসেপ্ট তো করতেই হবে। ওই যে আমি একটা কথাই বলেছি, আমার অ্যাকসেপ্টের উপরে কিছু এসে মানুষ অ্যাকসেপ্ট করেছে। কিন্তু বহু মানুষ বলছে যে ক্ষমতার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে হকার উচ্ছেদ হচ্ছে, এই যে অভারতীয়দেরকে দুম করে পালিয়ে যেতে হচ্ছে। আপনি শিক্ষক হিসাবে এটাকে কিভাবে দেখেন? আমি রাজনৈতিক জায়গা থেকে নয়। আমি একটা মাস মাত্র এই সরকারের হয়েছে, এখনো পুরো 1 মাস হয়নি। না, আগামী দিনটা দেখি, আগামী দিনের প্রেক্ষাপটটাকে দেখি, এবং এই প্রেক্ষাপট দেখবার পর আমার উপলব্ধি, আমার চেতনা, আমার মনন, আমার বিশ্বাসের কাছে আমি স্বঘোষিত একজন সাধারণ মানুষ হিসাবে নিজের কাছে নিজেই প্রশ্ন করব, উত্তরটা পাবো, তারপর আমি বলতে পারবো হোয়াট ইজ হোয়াট। 1 মাসের মধ্যে কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়া এটা তো ঠিক না।
ঠিক। দেখা যাক কি, সবে মাত্র আজকে তো মন্ত্রিসভা গঠন হলো। হ্যাঁ হ্যাঁ। এবং আপনি যেই অঞ্চলে দাঁড়িয়ে রয়েছেন, আমার এখানে মন্ত্রী আপনি এখানে নোয়াপাড়া বিধায়ক হচ্ছেন মাননীয় অর্জুন সিং অর্জুন সিং, মহাশয়। তিনি মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এবং মন্ত্রী নয়, পূর্ণ মন্ত্রী। পূর্ণ মন্ত্রী। কিভাবে দেখছেন? আনডাউটেডলি আমার বিধায়ক মন্ত্রী, এটা তো আনন্দের বিষয়। এবং নিশ্চিতভাবে এটা ভাবতে পারি যে আমার অঞ্চলে কাজটা একটু বেটার হবে, কারণ মন্ত্রী, কারণ আমাদের এখানে কিন্তু মন্ত্রী পেয়েছি আমরা অনেক, এর আগে মন্ত্রী পেয়েছি, আর এবার পূর্ণ মন্ত্রী পেলাম। ও যা শোনা যাচ্ছে, বুধবারই জেনে যাব, বাতাসের যা হাওয়া, এটা গুরুত্বপূর্ণ দপ্তর পাবে, আর গুরুত্বপূর্ণ তো পেতে হবে, কারণ পূর্ণ মন্ত্রী তো। পূর্ণ মন্ত্রী। লাস্ট একটি প্রশ্ন, আপনি একজন শিক্ষকতার জায়গা থেকে, আপনি একজন সঞ্চালনার জায়গা থেকে, আপনি একজন সমাজ সচেতন একজন মানুষের জায়গা থেকে, আপনি আপনার দর্শকদেরকে আপনি লাস্ট কি বলতে চান? বলতে চাই, আপনারা ভালো থাকবেন, সৃজনে থাকবেন, সুজনে থাকবেন, কুজন পরিহার করবেন। কেন? সুজন আর কুজন এক নৌকোয় থাকতে পারে না, কারণ ওখানে কিন্তু কুজন আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবে, কারণ এখনো দেখা যায় কুজনের শক্তি কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। তাই সৃজনে থাকো, সুজনে থাকো। আর যেটা বারবার বলছি, নিজের দেশকে ভালোবাসুন, নিজের মাকে ভালোবাসুন, নিজের ভাষাকে ভালোবাসুন, নিজের মৃত্তিকাকে ভালোবাসুন, আর সর্বোপরি খুব স্বার্থপরের মতন কথা, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যদি আপনাকে ভালো না বাসেন, আপনি কাউকে ভালোবাসতে পারবেন না, অসাধারণ অসাধারণ। কাউকে ভালোবাসতে পারবেন না। ও অনেকে বলবে আমি দেশের জন্য, দেশের, আরে ভাবতে হবে আপনি নিজেকে কি ভালোবাসতে পেরেছেন? নিজেকে ভালোবাসুন, নিজের জন্য ভাবুন। আপনি দেখবেন, আপনি যদি আপনার জন্য ভাবেন, ওই ভাবনাটা অনুরণিত হয়ে সার্বিকভাবে সকলের কাছে পৌঁছে যাচ্ছে। কারণ আপনি যখন আপনার ভালো ভাববেন, আপনার মধ্যে তো কুমানসিকতা থাকবে না, ঠিক। সেই সুমানসিকতাটা প্রসারিত হবে। ঠিক ঠিক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আবার আমি দেখা করব বিভিন্ন ইস্যুতে, কারণ প্রবীণ খুব ভালো ছেলে, আমি ওর সামনে বলে দিই 1 মিনিট, ভালো ছেলে, ভালো সঞ্চালক, এগুলো আমি বলবো না, ভালো অভিনেতা নাও তাও বলবো না, কারণ ওটা কিন্তু চেষ্টা করলে হওয়া যায়। ভালো সঞ্চালক চেষ্টা করলে হওয়া যায়, ভালো অভিনেতাও চেষ্টা করলে হওয়া যায়। ভালো মানুষ হতে গেলে একটা পারিবারিক ঐতিহ্য লাগে, ঠিক। আমার মনে হয় ওটা ওর মধ্যে আছে। তাই এটা ভালো মানুষ হোক, ওর প্রতি আমার অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং সর্বোপরি আমার আশীর্বাদ থাকলো। সবাই ভালো থাকুন।